কিন্তু আওয়ামী লীগকে অপরাধের জন্য নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয়েছে তাদের পলিটিক্যাল ইনটেন্ট অ্যান্ড ইন্টারেস্টের কারণে। এটা তাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল এখানে। ঠিক একইভাবে আপনি অলরেডি কিন্তু আওয়াজ নিয়েছে যে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। এখন বিএনপিকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই বাংলাদেশে তাহলে রাজনীতি করবে কারা? এটা কিন্তু ইনস্ট্যান্টলি কোনো মিডিয়া কেউ দেখলো না, কেউ নিয়ে আসলো না। এবং যে ক্যামেরাম্যান, আপনি বলেন এই ভিডিওটা আমি দেখতে পারিনি, পুরো ভিডিওটা দেখার মতো আমার সত্যি সাহস হয়নি। তাহলে যিনি ক্যামেরাম্যান, যিনি ভিডিওটা ধারণ করলেন, সে কত বড় একটা অমানুষ হতে পারে? তার জন্য আপনার এই ছোট ছোট দলগুলা যারা বিএনপির প্রতিটা চাপিয়ে দিচ্ছে। বিএনপির মতো এত বড় একটা বৃহত্তর দল, আপনি কি মনে করেন একটা দল কখনো নিজের পায়ে নিজে কুড়াল মারবে এরকম ঘটনা ঘটা? এখানে বাংলাদেশে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তটায় আমি আওয়ামী লীগের পিরিয়ডের সাথে অনেক সামঞ্জস্য দেখতে পাচ্ছি। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ভূমিকাটা আছে, এটা সামঞ্জস্য কি আওয়ামী লীগ যেভাবে বিরোধীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে সিস্টেমেটিক্যালি তাদেরকে যেভাবে সে ইরেজ করতে চেয়েছিল, তাদেরকে জাস্ট আউস্ট করে দিতে চাচ্ছিল পলিটিক্যাল সিস্টেম থেকে, ঠিক একই ফর্মুলায় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওইভাবে আগাচ্ছে। যেমন কি ধরেন যে তারা বারবার সংস্কারের কথা বলছে, বাট সত্যিকার অর্থে দেখেন যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস পার হয়ে গেল, কোনো সংস্কার নেই। তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কিছু বিষয়ের কথা তারা আপডেট দিয়েছেন। এখন আপনি বলেন যে 10 মাসে কোনো সংস্কার হলো না, তাহলে নেক্সট এই কয়দিনে কি সংস্কার হবে? আচ্ছা, তার মানে টোটাল আমার ইলেকশনের আগে যদি আমার সংস্কার না হয়ে থাকে, তাহলে এই যে 1.5 থেকে 2টা বছর আমি সময় পার করলাম, এটার বৈধতাটা কি? এই সরকারের সেই বৈধতা কি আছে? একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয় মূলত একটা গণতান্ত্রিক সরকারকে, পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্ষমতায় আনার জন্য। তো বাংলাদেশে সেই গণতন্ত্রটা আমরা কিন্তু ফেরত পেলাম না। এখন বরং কি হয়েছে, একটা সংস্কার হয়েছে যে শেখ হাসিনার পিরিয়ডে যেই ধরনের সে সময় গুম হতো, খুন হতো, গুম খুনের মাধ্যমে, মামলা হামলার মাধ্যমে তখন আপনার বিরোধী মতকে আপনার নিষ্পেষিত, চাপে রাখা হতো এবং বিরোধীদেরকে একদম নিষ্ক্রিয় করে দেওয়া হতো। এখনকার এটা দিয়ে মুখ বন্ধ রাখা হতো। এখনকার সংস্কার হচ্ছে সেই গুম হয় না, সেই গুম হচ্ছে না। শেখ হাসিনা যে ফর্মুলা করে বিরোধী মতকে চাপ সৃষ্টি করতো, ওই চাপ ঠিকই সৃষ্টি হচ্ছে, কিন্তু সংস্কারটা হচ্ছে অন্য ফর্মুলায়, খুব ভদ্রচিত ভাবে। যেমন ধরুন আপনি ওই যে এখনকার আপনি দক্ষিণ সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখবেন, একসময় মুভিতে ভিলেনের চেহারা দেখানো হতো, খুব বিকৃত চেহারা মানুষ হইতো। এখনকার সময় দেখবেন ভিলেনের চেহারা নায়ক হচ্ছে বেশি সুন্দর হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি খুব সুন্দর চেহারা দিয়ে এই বাংলাদেশের বর্তমানে পলিটিক্যাল সিস্টেমটাকে ডিস্ট্রয় করা হচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন এই এমনভাবে সবকিছু পরিচালিত হচ্ছে, খুব দুঃখজনক যে বিএনপি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে। কিন্তু যদি আওয়ামী লীগের অপরাধে নিষিদ্ধ করত, আমি তাকে মানতাম। কিন্তু আওয়ামী লীগকে অপরাধের জন্য নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয়েছে তাদের পলিটিক্যাল ইনটেন্ট অ্যান্ড ইন্টারেস্টের কারণে। এটা তাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল এখানে। ঠিক একইভাবে আপনি অলরেডি কিন্তু আওয়াজ নিয়েছে যে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। এখন বিএনপিকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই বাংলাদেশে তাহলে রাজনীতি করবে কারা? তার মানে এই ক্ষুদ্র দলগুলো, তার মানে আপনি সমীকরণটা সহজে মিলে যাচ্ছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো মিলে তারা পরবর্তী সরকার গঠন করবে এবং সেটা করার ক্ষেত্রে তারা কি পটভূমি তৈরি করবে? পটভূমিটা হবে যে 300 আসনের মধ্যে 151টা সিট যে পাবে সেই তো সংখ্যাগরিষ্ঠ, সেই তো সরকার গঠন করার কথা। তো এই জায়গাটায় বিএনপিকে এমন একটা অবস্থায় নাস্তানাবুদ করে এমন একটা পর্যায়ে নিবে, যেই জায়গায় বিএনপি নেগোশিয়েট করতে বাধ্য হবে, তাদের শর্তগুলো মেনে নিতে বাধ্য হবে, এবং সেই শর্ত মেনে নিয়ে যখন মেনে নিবে, তখন তারা কোনোভাবেই 150টার উপরে সিট পাবে না, বরং 140টারও কম সিট পেতে পারে। ঠিক ওই মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো মিলে একজোট হয়ে সরকার গঠন করবে। এবং এই পরিস্থিতিতে বিএনপিকে কোন চাপে বিএনপিকে বাধ্য করবে? এই যে দেখেন ইমেজ সংকট, একটা আপনার রেপুটেশনাল রিস্কের মধ্যে, থ্রেটের মধ্যে কিন্তু বিএনপি পড়ে গিয়েছে। বিএনপির এই রেপুটেশনটাকে ডিস্ট্রয় করে বিএনপির ইমেজ সংকটে ফেলে বিএনপিকে এমন একটা অবস্থা নিয়ে যাবে যে বিএনপি একদম এলোমেলো হয়ে যাবে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতে বিএনপি যেভাবে চাপে পড়ছে, মানে
ক্ষুদ্র বিষয় বলতে একটা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা হিসাবে যে একটা যে আপনার যেই ছেলেটাকে হত্যা করা হলো, এটা তো নির্মমতা সেই আমি বলবো সেই আদিম যুগের মতো হয়ে গিয়েছে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টির কাছে এটা একটা ব্যক্তি সিঙ্গেল হত্যা, ব্যাপারটা আপনি খেয়াল করবেন। মানে এরকম হত্যা এখন সবচেয়ে বড় পার্টির মধ্যে তাদের তো অনেক নেতা একটা পলিটিক্সের ক্ষেত্রে আপনি পলিটিক্যাল পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, একটা দেশে আপনার বিভিন্ন হত্যাকাণ্ড হয় এবং অতীতে হয়েছে, বাট এই জিনিসটা আপনি পলিটিক্যাল ইন্টেন্ট গুলো খেয়াল করবেন যে হত্যাকাণ্ডটা হলো, এটা কিন্তু ইনস্ট্যান্টলি কোনো মিডিয়া কেউ দেখলো না, কেউ নিয়ে আসলো না। এবং যে ক্যামেরাম্যান, আপনি বলেন এই ভিডিওটা আমি দেখতে পারিনি, পুরো ভিডিওটা দেখার মতো আমার সত্যি সাহস হয়নি, তাহলে যিনি ক্যামেরাম্যান, যিনি ভিডিওটা ধারণ করলেন, সে কত বড় একটা অমানুষ হতে পারে আপনি কল্পনা করতে পারেন। আপনার যদি এতই ভীতি থাকে বাধা দেওয়ার মতো, তাহলে তো আপনার ওই স্থানেই থাকার কথা না। যদি আপনার অন্তরে এত ভয় থাকে যে আপনি এটাকে প্রোটেস্ট করতে পারলেন না, এটাকে ঠেকাতে পারলেন না, তো ঠেকাতে যদি নাই পারেন তাহলে আপনি ভয় পালিয়ে চলে যাওয়ার কথা, কারণ তারা অনেক হিংস্র জানোয়ার। তো আর আপনি যদি দাঁড়িয়েছিলেন, তার মানে এতটা হিংস্র তারা আপনার সাথে দেখায়নি, ওই যাকে হত্যা করেছে তার সাথে দেখাইছে। সো তাদের কাছে কোনো আপনার আগ্নেয়াস্ত্র ছিল না, তাদের কাছে হয়তো একজনের কাছে খুব সম্ভবত একটা ধারালো অস্ত্র মনে হয় মেবি ছিল, আই এম নট শিওর, বাট তাদের কাছে যা ছিল তাতে ওখানে যেই কজন ব্যক্তি যিনি ভিডিও ধারণ করছিলেন এবং ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আসছিল, তাতে বোঝা যাচ্ছিল ওখানে 4-5টা মানুষ আছে। এই মানুষগুলো যদি একটু ঝাঁপিয়ে পড়তো, বিশ্বাস করুন এটা কোনো ব্যাপার ছিল না। আমি বিভিন্ন সেক্টরে কাজ করার সুবাদে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, খিলখ্যাতে একটা ঘটনা ঘটেছিল, আমার সাথে আমার গানম্যান ছিল এবং ড্রাইভার ছিল, 2012 সালের একটা ঘটনা। তখন আমি ওই স্পটে আমি যখন আমি আমার মনে আছে যে গাড়ি থেকে একটা রড বের করে আমার গানম্যানকে বললাম যে আরে নাম তো, তখন আমি জাস্ট ওই জায়গায় যখন আমার ইউনিফর্মে ছিল, এটা একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের ইউনিফর্ম ছিল সাথে এবং গাড়িটা অফিসিয়াল গাড়ি ছিল, তো সবাই দৌড় দিল, পেছন দিক তাকিয়ে দেখে নাই যে আমরা 3জন না 2জন। তো অনেক ক্ষেত্রে আছে যে আপনার সৎসাহস, রাইচাসনেস অফ দ্য কজ যখন কাজ করবে, তখন কিন্তু অপরাধীরা দেখবেন এমনিই পালাবে, সেটা কেউ করলো না। অথচ এই বিষয়টা ভিডিওটা ও এক্সপোজ হইলো 2 দিন পরে, তার মানে ঘটনাটা জঘন্য এবং এদের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক, সব মানছি আমি। কিন্তু এটাকে যে ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে, এই ম্যাটেরিয়ালাইজেশনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর, যেটা পলিটিক্যাল গেইন করার জন্য আপনার এই ছোট ছোট দলগুলা যারা বিএনপির প্রতিটা চাপিয়ে দিচ্ছে। বিএনপির মতো এত বড় একটা বৃহত্তর দল, আপনি কি মনে করেন একটা দল কখনো নিজের পায়ে নিজে কুড়াল মারবে এরকম ঘটনা ঘটা? তার মানে এই ঘটনার সাথে কোনোভাবেই পলিটিক্যালি একটা বিএনপির মতো একটা ছোট দলের ষড়যন্ত্র থাকতে পারে, রয়ের এখানে সম্পৃক্ততা থাকতে পারে, ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে, বা এখানে যে কোনো গোয়েন্দা সংস্থার এখানে আপনি সন্দেহ করতে পারি। এই ভিডিওগুলোতে দেখছি মানে একটা অ্যাঙ্গেল থেকে না, আর এমন না যে দূরে থেকে ছাদের থেকে নিয়েছে বা এই জায়গাটা পলিটিক্যাল পার্টি বিএনপির মতো একটা পার্টিকে কোনোভাবে এখানে জড়ানো আহাম্মকি ছাড়া কিছু না। তার মানে আপনি একটা অপরাধীকে এই বিএনপির নাম দিয়ে পার করে দিচ্ছেন। এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড হলো, যেটা আপনার আমি বলবো সেই প্রস্তর যুগের পাথর যুগের মতো সেই যুগের মতো একটা অপরাধ হলো, সেটাকে আপনি পার করে দিচ্ছেন বিএনপির কাঁধের উপর আপনি চাপিয়ে দিয়ে। এবং এই জায়গায় বিএনপি একটা ইম্যাচিউরড এবং আমি বলবো যে পলিটিক্যালি তারা অনেক বেশি অপরিপক্কতা, তাদের মধ্যে সৎ সাহসের ঘাটতি, তারা হয়তো কিছু কর্মীরা ভুল ত্রুটি অপরাধের কারণে হোক, যে কোনো কারণে হোক, তাদের সৎ সাহসের ঘাটতির কারণে এই বিষয়টাকে ফেস করতে পারছে না তারা। এবং বিএনপির উত্তরগুলো আমার কাছে মনে হচ্ছে না যে তারা খুব সুন্দরভাবে মানে কি বলা যায় যে গঠনমূলক কোনো কথা তারা বলতে পারছে, বরং বিএনপি কমপ্লিটলি ব্যর্থ। তুমি যে অপরাধ করো নাই সেই অপরাধটা নিয়ে তো মোকাবেলা করতে পারছো না, তাহলে তুমি প্রতিপক্ষের সাথে কিভাবে পারবা? এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছে, এনসিপি পার্টির নেতা যারা আছে, এরা তো বিএনপির কাছে অনেক বাচ্চা, তাদেরকে কাউন্টার করার মতো বিএনপির কয়টা নেতাকে দেখতে পাচ্ছেন বলেন? তারা পারে না সোশ্যাল মিডিয়াতে কাউন্টার করতে, তারা পারছেন না আপনার এই যে বিএনপি মিডিয়া সেলের কি ভূমিকা বলেন? মিডিয়া সেল যে ধরনের যে ভূমিকা রাখার কথা সেটা তারা পারেনি। আপনি বিজেপির অনলাইন পেজগুলো দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি বিজেপির অনলাইন পেজ দেখেন, ইভেন আওয়ামী লীগ ক্ষমতা নাই, তারপর দেখবেন আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন পেজগুলো কিভাবে কাজ করছে। আর এই বিএনপি তারা ক্ষমতায় না থাকলেও সবচেয়ে এখন একদিকে ক্ষমতায় কিরকম যে আওয়ামী লীগের মতো এত বড় একটা মানে কি বলা যায় যে রাজনৈতিক দল নাই যারা তাদেরকে
কি বলা যায়, তাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই এই অবস্থাটার মধ্যে তারা নাই। তাহলে তারা এই যারা এই আজকে ছোট ছোট দল আওয়ামী কিন্তু শক্তি যেখানে নাই, তাহলে তারা কেন যেখানে ব্যর্থ হচ্ছে? এখন তো তাদের ভয়ের কিছু নাই। সেই দিক থেকে তারা বলতে গেলে এক ধরনের ক্ষমতায় আছে। তার মধ্য দিয়ে তারা এটাকে কোনোভাবে ফেস করতে পারছে না। দ্যাটস ওয়াই হোয়াট দে আর ডুইং নাও। তারা এখানে এখন মানে কোনো রকম মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, ভেরি সুন উই আর লাইকলি টু কাম ইন পাওয়ার। তারা ক্ষমতার টেস্ট নেওয়ার মতো একটা অবস্থা চলে গেছে। ফিল্ড লেভেলে কর্মীরা, নেতারা যা কাজ করছে তারা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। ইভেন জেলা পর্যায়ে ভালো নেতারা প্রবেশ করতে পারছে না। কারণ কি? জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাডাররা আছে ওখানে। এই ক্যাডাররা ফুল কন্ট্রোল নিচ্ছে। এখন বিএনপিকে তো বুঝতে হবে যে বিএনপি এমন একটা দল, যেই দলে জিয়াউর রহমান সকল যোগ্য লোকের একটা সমাহার ঘটিয়েছিলেন। সেখানে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, মিলিটারি অফিসার ছিল, সেখানে ব্যারিস্টার ছিল, বিভিন্ন আইনজীবী, সেখানে ব্যবসায়ী ছিল। সকল সমাজের সব গুরুত্বপূর্ণ পেশার সব ধরনের রিপ্রেজেন্টেটিভ জিয়াউর রহমান এখানে রেখেছিলেন। সেই দলটাকে আজকে ঠিক মতো যদি আমরা পরিচালনা করতে না পারি, সেই দলটা আজকে ব্যর্থ হচ্ছে কোথায়? যে কিছু অপদার্থ ক্যাডারের কারণে। এবং এই ক্যাডারগুলা এই দলটাকে তাদের মতো করে তারা চালাচ্ছে। এবং বিএনপি কেন চাঁদাবাজির তকমাটা পাবে এখন? বিএনপি কি এখন ক্ষমতায় আসে নাই? তাহলে চাঁদাবাজ শব্দটা যাবে হলো যে ক্ষমতায়।